আমাদের টেকসাইগাই ইউটিউব পরিবারের আরেকটা নতুন টিএসজি নিউজের এপিসোডে আপনাকে আবার স্বাগত জানাই। আমি অভ্র। আজকে 267 নম্বর টিএসজি নিউজ এবং আজকে শুরুতেই বলবো পোলের কথা। গতকাল পোলে একটা মজার প্রশ্ন রেখেছিলাম, অন্যরকম প্রশ্ন রেখেছিলাম আপনাদের জন্য। পোলে প্রশ্ন ছিল, আপনি ডিসি কমিক্স না মার্ভেল কমিক্স কোনটা ভালোবাসেন? মানে সুপারম্যান, ব্যাটম্যান এই দলে আছেন আপনি, নাকি আয়রন ম্যান, অ্যান্টম্যান, ক্যাপ্টেন আমেরিকা এই দলে আছেন? তো সেখানে ভোটের রেজাল্ট কী হলো? 27,000 মানুষ ভোট দিয়েছেন, তার মধ্যে 16% বলেছেন তারা ডিসি অর্থাৎ সুপারম্যান, ব্যাটম্যান এদের দলে আছেন, আর 84% তারা আয়রন ম্যানের দলে। যদিও কমেন্টে অনেকেই বলেছেন যে কোনোটাই নয়, এই অপশানটা রাখা উচিত ছিল। হ্যাঁ, আমি একদম একমত। তো আজকের পোলে এই কোনোটাই না অপশান কিপ করে রাখবো, আপনারাই বলে দিন। প্রথম কথা, আজকের পোলে প্রশ্ন থাকবে এটাই যে হুয়াওয়ে যে হারমোনিওয়াস নিয়ে আসছে সেটা কি অ্যান্ড্রয়েডকে রিপ্লেস করতে পারবে? হ্যাঁ অথবা নাতে উত্তর দিতে হবে। তো কোনোটাই নয়, আজকে সেক্ষেত্রে অপশান রাখা গেল না, আগামী দিনে এই অপশান আসবে। তো চলুন সময় নষ্ট না করে আমরা সরাসরি টেক নিউজে ঝাঁপিয়ে পড়বো। তার আগে মনে করিয়ে দিই, লাইক করতে ভুলে গেলে প্লিজ লাইকটা করে দেবেন, আমাদের ভিডিওটা আরও 10 জনের কাছে পৌঁছবে। প্রথমেই আজকে খবর বলবো নোকিয়াকে নিয়ে। নোকিয়া 6600 ফোনটা মনে আছে? প্রথম এসেছিল ওরকম একটা ফোন যেটাতে টাচ কাজ করতো, এরকম একটা ব্যাপার স্যাপার ছিল। আমার যতদূর মনে পড়ছে ওটাই প্রথম ফোন ছিল। তো যাই হোক না কেন, খুব জনপ্রিয় ছিল ফোনটা এবং দেখতেও এত থানিটের মতো বিশাল বড় ছিল, দেখে বেশ চোখ টোক মনোযোগ কেড়ে নিত। ফোনটা পেতে খুব ইচ্ছা করতো ছোটোবেলায়, কিন্তু কোনোদিন ওই ফোনটা পাওয়ার বা কেনার সৌভাগ্য হয়নি। আপনারা কে কে ওই ফোনটা ইউজ করেছেন নোকিয়া 6600? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। তো এত কথা কেন বলছি? এই ফোনটার ব্যাপারে এত কথা বলছি কারণ মনে হচ্ছে নোকিয়া এই ফোনটা আবার নতুন করে লঞ্চ করতে পারে। হ্যাঁ, অ্যান্ড্রয়েডের ওপরই লঞ্চ করবে, তবে নতুন করে সেই নাম দিয়ে ওই পুরনো কিছু ভিনটেজ একটা লুক বা ওই রকম একটা কিছু নস্টালজিয়ার ছোঁয়া দিয়ে ওটাকে লঞ্চ করবে। কারণ এই ফোনটা মালয়েশিয়ার ওয়েবসাইটে লিস্টেড হয়ে গেছে। মালয়েশিয়াতে লিস্টেড হয়ে গেছে মানে এটা বোঝাই যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে নোকিয়া এটা আনবে, নোকিয়ার এটা আনার প্ল্যান রয়েছে। বহুদিন আগে টেক নিউজে যখন বলেছিলাম যে শাওমি স্মার্ট টয়লেট লঞ্চ করতে চলেছে, তখন আপনারা কমেন্টে অনেকেই হেসেছিলেন, অনেক মন্তব্য করেছিলেন। তার মধ্যে একটা মজাদার মন্তব্য এটা ছিল যে শাওমি আন্ডারওয়্যারও একদিন নিয়ে আসবে। কিন্তু এই মজাটা আর মজা নেই। শাওমি সত্যি সত্যি আন্ডারওয়্যার বিক্রি করছে, চায়নাতে বিক্রি করছে। শাওমি ইউপিং নামে এরকম একটা ওয়েবসাইট আছে, সেখানে তারা আন্ডারওয়্যার বিক্রি করছে। শাওমি কোনো কিছু বাদ নেই। তারা কবে মঙ্গল গ্রহে যাওয়ার জন্য স্পেসএক্সের মতো রকেট লঞ্চ করবে সেটা নিয়েই আমি অপেক্ষায় আছি। সেটাই বোধহয় শুধু বাদ রয়েছে, আর বাকি সব শাওমির তরফ থেকে এসে গেছে। কিছুদিন আগেই শাওমি একটা ফোল্ডিং ফোন লঞ্চ করে আমাদের বেশ চমকে দিয়েছিল, কম দামে ফোল্ডিং ফোন। কিন্তু শাওমি খুব শিগগিরই আরও একটা ফোল্ডিং ফোন সম্ভবত লঞ্চ করতে চলেছে, কারণ বিভিন্ন ওয়েবসাইটে এই ফোনটা লিস্টেড হয়ে গেছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে শাওমির এই ফোল্ডিং ফোনটাতে আন্ডার ডিসপ্লে ক্যামেরা থাকবে এবং ফোল্ড হওয়ার পর ভাঁজ হবে যে বাইরের ডিসপ্লেটা এবং ভিতরের ডিসপ্লেটা, দুটো ডিসপ্লেই হবে 90 হার্টসের। 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা থাকবে, এছাড়া থাকবে একটা আলট্রা ওয়াইড ক্যামেরা। এই যে 108 মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাটা থাকবে, এটা হবে লিকুইড লেন্স। শাওমি ওই কিছুদিন আগে শো করেছিল, তারা দেখিয়েছিল লিকুইড লেন্স টেকনোলজিটা, সেই টেকনোলজি তারা এবার দেখাবে, তাদের এই ফোনটাতে নিয়ে আসবে। তো সব ঠিক আছে, কিন্তু ফোনটার দাম কত হবে? শাওমির ফোন মানেই আমরা আশা করি যে দাম কম হবে। আগের ফোল্ডিং ফোনটার থেকে এই ফোনটার দাম কি কম হবে? শাওমি কি করবে দেখা যাক, আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আমার ধারণা মাস 2-3 মধ্যেই শাওমির এই ফোনটা লঞ্চ হয়ে যাবে। শাওমির ফোন লঞ্চ হওয়ার কথা যেখানে এসেই গেল, তাহলে আজকে বাংলাদেশের এক্সক্লুসিভ খবর এটাই বলি যে বাংলাদেশে আজকে রেডমি 9 ডুয়েল লঞ্চ হয়ে গেছে। যে ফোনটা আসলে ইন্ডিয়াতে বেশ কিছুদিন আগে রেডমি 9 বলে যে ফোনটা লঞ্চ হয়েছিল, সেটাই রিব্র্যান্ডেড হয়ে নতুন করে নাম দিয়ে লঞ্চ করেছে। সেই ফোনটাতে এমনিতে সব কিছু খারাপ নেই, ভালোই আছে। ফুল এইচডি প্লাস ডিসপ্লে আছে, 5000 mAh ব্যাটারি আছে। ওভারঅল ফোনটা ভালো, 13,000 বাংলাদেশি টাকাতে ওটা পাওয়া যাচ্ছে। এবং সেই ফোনটার বিকল্প হিসাবে ইনফিনিক্স হট 10 সেটাও কিন্তু একটা ভালো ফোন হতে পারে। শাওমি এছাড়াও জিয়াউদ্দিন সাহেব বাংলাদেশে তিনি টুইট তো করেন না, বাংলাদেশে তিনি ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন যে শাওমি 2 মাস আগে, হ্যাঁ 2 মাস আগে তারা যে রেডমি নোট 10 সিরিজ, নোট 10 প্রো লঞ্চ করেছিল বাংলাদেশে, সেটা পাওয়া যাচ্ছিল না। এবার 2 মাস বাদে তারা 18ই মে থেকে শাওমির অফিসিয়াল স্টোরগুলোতে সেই ফোন অ্যাভেলেবেল করে দেবে। 2 মাস একটা ফোন লঞ্চ করার পর। তবে ভালো খবর এটাই যে 11ই মে থেকে এই রেডমি নোট 10 সিরিজের 64 মেগাপিক্সেল যে ভেরিয়েন্টটা, সেটাও শাওমির বিভিন্ন অফিসিয়াল স্টোরে পাওয়া যাবে। তার মানে রেডমি নোট 10 সিরিজের বাংলাদেশে দুটো ভার্সন এখন ঠিক ইন্ডিয়ার মতোই অ্যাভেলেবেল হয়ে গেল। একটা 108 মেগাপিক্সেল, একটা 64 মেগাপিক্সেল, কিন্তু দুটোর দামের ডিফারেন্স মাত্র 1000 টাকা। এই ব্যাপারটা আমাকে ভীষণ অবাক করে দিয়েছে। কেন কেউ 1000 টাকার জন্য 64 মেগাপিক্সেল কিনবে 108 মেগাপিক্সেল বাদ দিয়ে?
একমাত্র তখনই কিনতে পারে যদি 108 মেগাপিক্সেল অ্যাভেলেবেল না থাকে। কেমন সন্দেহ হচ্ছে না মার্কেটে 108 মেগাপিক্সেল অ্যাভেলেবেল থাকবে না, তার জন্য 64 মেগাপিক্সেলটা লঞ্চ করা হলো? আমার কিন্তু এটাই মনে হচ্ছে। দেখা যাক, আমার ধারণা দুটো ফোনের অন্তত একটা বাংলাদেশের মার্কেটে অ্যাভেলেবেল থাকবে না। গতকালের টেক নিউজে বলেছিলাম হুয়াওয়ের হারমোনি ওএসের কথা, আজকে বলবো ওয়ানপ্লাসের অক্সিজেন ওএসের কথা। অ্যান্ড্রয়েড 12-এর সাথে সাথে অক্সিজেন ওএস 12 লঞ্চ হয়ে যাবে। ওয়ানপ্লাসের যারা গ্রাহক ইউজার যারা আছেন তাদের দীর্ঘদিন ধরে দাবি ছিল ওয়ানপ্লাস কেন নিজস্ব থিম স্টোর নিয়ে আসছে না। ওয়ানপ্লাস কিন্তু অক্সিজেন ওএস 12-এর মধ্যে তাদের নিজস্ব থিম স্টোর নিয়ে আসবে। এছাড়া বিভিন্ন দারুণ সুন্দর সুন্দর ফিচার তারা দিচ্ছে। অবশ্যই হ্যাঁ, এবারও স্টক অ্যান্ড্রয়েডের মতো তার কাছাকাছি একটা ক্লিন ইউআই দেওয়ার তারা চেষ্টা করছে, কিন্তু তার সাথে কাস্টমাইজেশন দারুণ করছে। প্রতিটি অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা অ্যাপ্লিকেশনের জন্য আলাদা আলাদা ভলিউম সেট করা যাবে। আপনি মনে করুন ইউটিউবে যা ভলিউম রেখেছেন, একটা অন্য কোনো প্লেয়ারে অন্য কোনো অ্যাপ্লিকেশনে সেই ভলিউমটা চান না, তো সেক্ষেত্রে আলাদা আলাদা ভলিউম সেট করে নিতে পারবেন। ওয়ানপ্লাসে এটা দারুণ জিনিস করেছে। এছাড়াও বহু ফিচার আছে, বহু কাস্টমাইজেশন আছে। ওয়ানপ্লাসের অক্সিজেন ওএস 12 কেমন হয় দেখার জন্য আমাদের তো আগ্রহ থাকবেই। অ্যান্ড্রয়েড ফোন ইউজারদের জন্য এটা খুব একটা ভালো খবর নয়, এটা বেশ একটা চিন্তার খবর। অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ করেন তাদের মধ্যে অনেকের ফোনেই কোয়ালকমের প্রসেসর লাগানো থাকে, কিন্তু কোয়ালকমের প্রসেসরে যে মোডেম লাগানো থাকে, হ্যাঁ ইন্টারনেটের জন্য কাজ করার জন্য যে মোডেমটা ফোনের মধ্যে লাগানো থাকে, সেই চিপের মধ্যে কিছু গন্ডগোল আছে, ভার্নাবিলিটি কিছু ইস্যু আছে, এবং যার ফলে জানা যাচ্ছে যে গোটা পৃথিবীতে যত ইউজার আছেন তাদের মধ্যে 30% ইউজার সিকিউরিটি থ্রেডের মধ্যে আছেন। বিশেষ করে 8 সিরিজের প্রসেসর যারা ইউজ করেন তাদের জন্য এটা বেশ চিন্তার ব্যাপার, তাদের ফোনেই এটা হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এবং জানা যাচ্ছে এই লুপ হোলটার মাধ্যমে যে কোনো হ্যাকার আপনার ফোনে ঢুকে পড়তে পারে, আপনার ফোনের SMS, কন্ট্যাক্টস, আপনার ফোনের কল সব কিছু সে অ্যাক্সেস করতে পারবে, এমনকি আপনার সিম পর্যন্ত সে আনলক করে নিতে পারবে। এটা বিশাল বড় একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। সত্যি এত গ্রাহক, অ্যান্ড্রয়েড ফোনের এত ইউজার, এত গ্রাহক একটা বড়সড় চ্যালেঞ্জের মুখে, হুমকির মুখে পড়েছেন। এটা কোয়ালকম বলেছে তারা খুব শিগগিরই ফিক্স করে দেবে। এটা এমনই একটা ব্যাপার যে আপনি নিজে ফিক্স করতে পারবেন না, আপনার ফোন থেকে ওই চিপটাকে বাদ দিয়ে দিতে পারবেন না, বা ওটাকে স্টপ করে রেখে কাজ চালিয়ে দিতে পারবেন না। এটা আপনাকে ওই কোয়ালকমের দিকেই, তার অপেক্ষাতেই বসে থাকতে হবে। তারা যবে আপডেট দেবে তবে এই জিনিসটা ফিক্স হবে। ইন্ডিয়াতে পাবজি ব্যান হওয়ার পর পাবজির নতুন ভার্সন ব্যাটেল গ্রাউন্ড ইন্ডিয়া যে লঞ্চ হচ্ছে, খুব শিগগিরই লঞ্চ হবে, অফিসিয়াল টিজার ফিজার এসে গেছে। তো সেটা যে লঞ্চ হচ্ছে জানা যাচ্ছে সেটা নাকি ইন্ডিয়া এক্সক্লুসিভ থাকবে, ইন্ডিয়ার বাইরে সেটা নাকি খেলা যাবে না। তবে হ্যাঁ, আমরা তো VPN ইউজ করে সেই দক্ষিণ কোরিয়ার যেটা পাবজি আছে সেটাও খেলি, তো সেক্ষেত্রে এটা অনেকেই খেলবেন, এটা ঠিকই। তবে হ্যাঁ, অফিসিয়ালি এটা ইন্ডিয়া এক্সক্লুসিভ হচ্ছে। আজকের সায়েন্সের খবর এটাই বলবো যে এলন মাস্কের যে SpaceX কোম্পানি আছে, তাদের যে স্টারশিপ আছে, যে রকেটটা বারবার মহাকাশে যাচ্ছিল এবং পৃথিবীতে ফিরে আসবে, এই পরীক্ষা নিরীক্ষা চলছিল এবং ফিরে আসার পথে সেটা বারবার ক্র্যাশ করে যাচ্ছিল, ল্যান্ড করতে পারছিল না, বিস্ফোরণ হচ্ছিল, ধ্বংস হয়ে যাচ্ছিল। 4বারের পর এবার 5ম সেটা সফলভাবে ল্যান্ড করতে পেরেছে পৃথিবীর মাটিতে। আশা করা যাচ্ছে ভবিষ্যতে SpaceX ঠিকঠাক সব কাজ করবে, আরও পরীক্ষা নিরীক্ষা বাকি, সেই স্তরগুলোও পেরিয়ে যাবে। তো এই প্রসঙ্গেই বলি, জেফ বেজোসের যে ব্লু হরাইজন কোম্পানি আছে, যারা যে মহাকাশে ট্যুরিস্টদের নিয়ে যাবে বলে প্ল্যান আছে, তারা মহাকাশে এবার ট্যুরিস্টদের নিয়ে যেতে চলেছে। ব্লু হরাইজন মহাকাশে ট্যুরিস্টকে নিয়ে যাবে, তিনি মহাকাশ থেকে পৃথিবীটা দেখবেন, গোটা বিশ্বটা দেখবেন, তো দেখে এক্সপিরিয়েন্স করবেন, এবং তার জন্য প্রথম যে অভিযাত্রী যাবেন তার জন্য ব্যাপারটা তো অত সস্তায় হতে পারে না। তো তার জন্য প্রথম যে সিটটা থাকবে সেই সিটটা ফিক্সড প্রাইস হবে না, সেই সিটটার জন্য নিলাম হবে। তো সেই নিলামে যিনি সব থেকে বেশি টাকা দেবেন তিনি এই প্রথম ভাগ্যবান হওয়ার সুযোগ পাবেন, এটা ব্লু হরাইজনের তরফ থেকে জানানো হয়েছে। আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি এখানে এই নিলামে অংশগ্রহণ করতে চাইছেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ঈশান আগরওয়ালের একটা টুইট থেকে আমরা জানতে পাচ্ছি যে অ্যাপেল কোম্পানি ইন্ডিয়াতে কিন্তু তার শাখা প্রশাখা বিস্তার করে ফেলেছে, একদম গভীর অবধি ঢুকে গেছে, বিশেষ করে প্রিমিয়াম ফোনের সেগমেন্ট। প্রিমিয়াম ফোনের সেগমেন্ট কাকে বলে? এই সেগমেন্টটা হচ্ছে ইন্ডিয়ান রুপিতে 30,000 রুপির ওপরে, অর্থাৎ আমরা যদি ডলারে ধরি $400 ওপরে যেসব ফোন পাওয়া যায়, সেই ফোনের সেগমেন্টে কিন্তু অ্যাপেলের আইফোন সব থেকে বেশি সেল হয়েছে, মার্কেট তারা ক্যাপচার করে নিয়েছে। 48% ইন্ডিয়াতে তাদের এখন মার্কেট শেয়ার। ইয়ার টু ইয়ার গ্রোথ হয়েছে কত? 2021 সালের Q1 হিসাবে দেখা যাচ্ছে তাদের ইয়ার টু ইয়ার গ্রোথ হয়েছে 207%, এবং এর জন্য মনে করা হচ্ছে আইফোন 11, আইফোন 12, আইফোন SE 2020 এইসব তুলনামূলক কম দামি ফোনগুলোই দায়ী। তবে যাই হোক না কেন, অ্যাপেল কিন্তু প্রিমিয়াম ফোনের মার্কেটে স্যামসাংকেও বিট করে দিয়েছে এবং তারা 1 নম্বর কোম্পানি হয়ে উঠেছে। খেয়াল করে দেখুন, এখানে কিন্তু OnePlus নেই। প্রথম কমেন্ট করেছেন
মুক্তাকিন আহমেদ তিনি বলছেন, দাদা আপনি আমাদের বাংলাদেশ নিয়ে এমন আন্তরিকতার সাথে কথা বলেন, মনে হয় যে আমাদের বাড়ির পাশের মানুষ আপনি। আর কখনোই আমার মনে হয় না এটি একটি ইন্ডিয়ান চ্যানেল, বরং মনে হয় এটা আমাদের দেশের চ্যানেল। জানি না মনের ভাব কতটা ভালোভাবে প্রকাশ করতে পারলাম, ভুল হলে ক্ষমা প্রার্থী। কিন্তু এই কমেন্টটার জন্য আপনাকে অনেক ধন্যবাদ দিলেও এটার সাথে আরেকটা কমেন্টও আমি পড়তে চাই। এখানে মোহাম্মদ রিহান কবির তিনি বলছেন, বুঝতে হবে অভ্রদার চ্যানেলের 60% দর্শক হলো বাংলাদেশিরা, তাই এত হিউজ পরিমাণ দর্শককে ধরে রাখতে পারলে আখেরে ওনারই লাভ, সব বিজনেসের ব্যাপার। সেক্ষেত্রে আমি একটা কথাই বলবো, যখন প্রথম চ্যানেল খুলেছিলাম তখন সব দর্শক বাংলাদেশের ছিলেন না, 60% দর্শক বাংলাদেশের ছিলেন না। কিন্তু বাংলাদেশের কথা আমি বলি বলে, নিয়মিত বলি বলে, এবং বাংলাদেশের মানুষকে আমি দূরের মানুষ ভাবি না বলে বাংলাদেশের মানুষরা আমাদের সাথে জুড়েছেন। আমাদের বাংলাদেশ আর ইন্ডিয়া মিলে বাঙালিদের পরিবার গঠন করেছি আমরা। এটা করতে পেরেছি কেন না, আমি বাংলাদেশের কথা বলতে পেরেছি এবং বাংলাদেশের মানুষরা আমাদের সাথে একাত্মবোধ করেছেন। প্রথম দিন থেকে এটা হয়েছে। এখন 60% মানুষ বাংলাদেশে, তাই বাংলাদেশের কথা আজকে হঠাৎ বলতে শুরু করলাম, আমাদের চ্যানেলে এটা হয়নি। আমরা অনেকেই আছি মানুষের ভালো করি না, ভালো করতে চাই না, ভালো করতে পারি না। সেটা কি খুব খারাপ? না, সেটা ততটা খারাপ না। যতটা খারাপ মানুষের খারাপ করার চেষ্টা করা, মানুষের মনকে বিষাক্ত করার চেষ্টা করাটা। সেক্ষেত্রে আপনাদের অনুরোধ করবো যে কিছু করতে না পারেন, মানুষের মনকে অন্তত বিষাক্ত করার চেষ্টাটা করবেন না। পরের কমেন্ট করেছেন ইমরান মল্লিক, তিনি বলছেন, জোর করে টুইটার ইনস্টাগ্রাম ফলো করাচ্ছেন, কাজটা কি ঠিক হচ্ছে? আপনার কাছ থেকে এগুলো আশা করি না। জোর করে ফলো করাচ্ছি না, আমি কাউকে বাধ্য করছি না যে আপনি গিভ অ্যাওয়ের ভিডিওতে অংশগ্রহণ করুন। যিনি অংশগ্রহণ করতে চাইবেন তিনি এইটুকু কাজ আমাদের জন্য, আমাদের পরিবারের জন্য করতে পারবেন না? এটাকে এতই কঠিন কাজ, এতই পরিশ্রমের কাজ? ব্রাউজার দিয়েও তো ইনস্টাগ্রাম টুইটারে লগ ইন করা যায়। একটা ফোন উপহার হিসাবে পাওয়ার জন্য এইটুকু করলে খুব কি কষ্ট হয়? এটা আমার প্রশ্ন আপনাদের কাছে। শেষ কমেন্ট করেছেন শুভ খান, তিনি বলছেন, ভাইয়া মোবাইলের যে বিভিন্ন পার্টস যেগুলো নষ্ট হলে চেঞ্জ করি আমরা, যেমন ব্যাটারি, ডিসপ্লে, স্পিকার, এরকম আর কি, এগুলোর বাইরে কেমন দাম? দোকানদার তো অনেক বেশি রাখে মনে হয়। এগুলো নিয়ে একটা ভিডিও দিলে উপকৃত হব। এগুলো নিয়ে আলাদা করে ভিডিও জানি না কতটা এটা প্রয়োজন বা এটা হলে লাভ হবে কি না। কারণ পার্টসের দাম দোকানদার বেশি রাখে এটা আমরা সবাই জানি, কিন্তু দোকানদারকে আপনি যদি আসল দাম জেনেও গিয়ে বলতে চান যে এই দামে তো এটা পাওয়া যায়, তাকে কি আপনি কনভিন্স করতে পারবেন? তাকে মানাতে পারবেন? সে বলবে না, আমি বেশি দামে কিনে এনেছি, আমি এর কমে দিতে পারবো না। এটাই তো হয়, এটাই হবে। তার জন্যই অফিসিয়াল সার্ভিস সেন্টার জিনিসটা খুব দরকার। অফিসিয়াল সার্ভিস সেন্টার হলে দাম বেশি সেখানেও নেবে, কিন্তু এতটাও টুপি পরাতে পারবে না বলে আমার ধারণা। সেক্ষেত্রে আমার মনে হয় অফিসিয়াল সার্ভিস সেন্টার হলে ভরসার জায়গাটা অনেক বেড়ে যায়। সেটার জন্যই আমি গতকালের টেক নিউজে বলেছিলাম যে বাংলাদেশে অফিসিয়াল মার্কেট তৈরি হওয়াটা ভীষণ জরুরি, পৃথিবীর অন্যান্য সব দেশের মতো। তো আজকের টেক নিউজ এখানেই শেষ করবো, দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায়।